নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, মরিঘাটের মেলা। আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট একটা গ্রাম। কঘর বুনোর বাস। এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল, দোর্দণ্ড প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের চওড়া ছায়াচ্ছন্ন পথ বেয়ে। তখন শ্রমিকের কাজ করবার জন্যে সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল, তাদেরই বংশধরগণ এখন একেবারে ভাষায়, ধর্মে, আচারে, ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে। এদেশে তাদের বলে বুনো। সমাজের নিম্ন স্তরের শেষ ধাপে এদের স্থান। লোকের কাঠ কেটে, ধান মেরে, দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করে। সারাদিন খাটুনির পর তাড়ি খায়। এই তাড়ি খাওয়ার জন্যেই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে। পল্লী গ্রামে হিন্দু বা মুসলমান চাষি মহলে মদ কেউ ছোঁয় না। ওটা ভদ্রলোকের একচেটে ব্যাপার। মরিঘাটা নদীপথে 4 ক্রোশ আমাদের ঘাট থেকে। সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে, কেউ গৌরনগরের ঘাটে। উভয় স্থানই বহু দূর আমাদের গ্রাম থেকে। যাদের নিজেদের গরুর গাড়ি আছে, তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে 18-19 মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গা তীরের দিকে। অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ। রাধা দুধ দিতে এসে বললে, বাবু, গঙ্গা চানে গেলেন না? যে ভিড়, মেয়েদের নিয়ে অত দূর যাওয়া। তবে মরিঘাটা যান না বাবু, নৌকো করে। কত লোক যাচ্ছে। সেখানে গঙ্গা কোথায়? মরিঘাটায় গিয়ে কি হবে? না বাবু, সেখানে আজ গঙ্গা আসেন। কে বললে? সেখানে এক বুনো সাধু আছে, তাকে মা স্বপ্ন দিয়ে এলেন। আজ 2 বার হলো পূর্ণিমের দিন গঙ্গা সেখানে আসবেন। মা বললেন, গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না, তাদের উদ্ধার করবার জন্যে ওই মরিঘাটাতে তিনি আসবেন 1 দিনের জন্যে। সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ 2 বছর ধরে। মস্ত মেলা বসে, যান না আপনি? কথাটা লাগলো ভালো। গঙ্গা স্থানে উদ্ধার হবার বাসনা যত থাক না থাক, অনেক লোক সেখানে এসে জোটে পুণ্য অর্জনের আশায়। সে স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য। অক্রুর মাঝে নৌকো ভাড়া করে সবাই মিলে রওনা হই মরিঘাটার দিকে। আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে। যেখানে মাঠে কুল পেকেছে, সেখানেই তারা নৌকো লাগাবে ডাঙায়। হৈ হৈ করে কুল পাড়তে ছুটবে। ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি ছুঁড়ে। ছোলার ফল তুলবে। প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুল, বড় বড় শিমুল ফুলের মেলা। কোকিল ডাকছে, জলপিপি চড়ছে শ্যাওলার দামে। বাতাসে যে ঘেঁটু ফুলের তেতো গন্ধ আর শুকনো কষার ঝোপের গন্ধ ভেসে আসছে। মরিঘাটা পৌঁছতে বেলা 12টা বেজে গেল। দূর থেকে একটা কোলাহল কানে গেল। বহু লোকের সমাগম হয়েছে বটে। আমাদের নৌকো ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায়। সেখানে আমাদের মতো অমন কত নৌকা ভিড়েছে। বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে। মেয়েদের ভিড় বটতলার ওপাশের ঘাটে। সেখানে সবাই স্নান করছে। গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বুনো সাধুর কাছে। সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা। তার 1 হাত এদিকেও নয়, 1 ফুট ওদিকেও নয়। অক্রুর মাঝি বললে, মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে, চলুন ওপারে। ওপারে সেই বুনো সাধুর আখড়া, আপনি গেলেই জায়গা দেবে। ওই দেখা যাচ্ছে তেনার আখড়া। ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে খুন, নইলে এপারে কনে বা কাঠ, কনে বা উনুন। মেয়েরা বললেন, আগে তারা মেলা বেরিয়ে দেখবেন। মেলা বেড়াতে গেলেন মেয়েরা, আমিও সঙ্গে আছি। তেলে ভাজা, বেগুনি, ফুলুরির দোকান, খেলনার দোকান, ঘুনসি, ফিতে, চিরুনির দোকান, চায়ের দোকান। ভিড় বেশি লেগেছে তেলে ভাজা খাবারের দোকানে, আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে।
পাড়া গায়ে চায়ের দোকানে ভিড় বেশি হয়। এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি। শৌখিন জিনিস হিসাবে অনেকেই এক পেয়ালা কিনে চেখে দেখছে। বুনো, কাওড়া, মালো, ডোম, বাগদি, মুসলমানদের ভিড় বেশি এসব মেলায়। হ্যাঁ, মুসলমানদেরও। তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয়। গঙ্গা স্নান তারা অবশ্যই করে না, কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে। চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি মা অনিচ্ছুক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে, খেয়ে নে, অমন করবি তো, এরে বলে চা, ভারী মিষ্টি। দেখো খেয়ে, ওষুধ, জ্বর আর হবে না। মুলো যা ছেলে, 4 পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেবো কানে? মুই তো দুভার খেলাম, দেখি নে, খা। সরলা পল্লীবধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মোড়ল মনোহারী জিনিস বিক্রি করছে। এরে বলে সোহাগী সাবান, গরম জল করে মেখে দেখো না নিয়ে গিয়ে, ভুরভুর করবে গায়ে গন্ধ, চুলকুনি সেরে যাবে ছেলেদের। 9.5 আনা দাম। তা তোমাদের কাছে আলাদা কথা, 2 পয়সা কম দিও। দাও পয়সা। বাবু যে, ভালো আছেন? মাদের এনেছেন বুঝি? বেশ বেশ, প্রাতঃ পেন নাম, একটা সিগারেট খান, আসুন। আচ্ছা, পেন নাম হই, আসবেন তাহলে এরপর দয়া করে। রান্না বান্না করবেন ওপারে? সেই ভালো, এপারে সত্ত্বিক জাতের ভিড়। কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ, উৎসাহ, ফুর্তি। বছরে একদিন মেলা, এমন উৎসব আসে ওদের জীবনে। আর সব দিন এরা বেগুন পোতে, ধান মারে, কলাই মারে, হলুদ শুকোয়। আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে। খাবে না চা? কিনবে না সোহাগী সাবান? নদীর ধারে লোকেরা রেঁধে খাচ্ছে। সবাই কিনছে নতুন হাঁড়ি, মাছ ও আলু। আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায়। বেশিরভাগ লোকে রেঁধেছে মাছের ঝোল আর ভাত। আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে। আলু ভাতে বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে। যাদের ভাত হয়ে গিয়েছে। কপি বিক্রি হচ্ছে চড়া দামে। এ অঞ্চলে কপির চাষ নেই, ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য। কপি সবাই কেনেনি, যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে, বাড়ি নিয়ে গিয়ে 5 জনকে দেখিয়ে খাবে। খুব গরিব যারা, তারা রাঁধছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত। একটি মা ও ছেলে একটা আঙুর কলার পাতে একত্রে খেতে বসেছে। মোটা লাল আউশ চালের ভাত এক রাশ, তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে। তার পাশেই একদল বড় বড় কই মাছ ভাজছে দেখে ছোট ছেলেটা বলছে, দেখ মা, কত বড় মাছ, কই মাছ খাবো মা। চুপ কর, ওদিকে তাকাতে নেই, খেয়ে নাও। লঙ্কা খাবি? লঙ্কা মেখে দেব? একজন কুলের অম্বল সাঁতলাচ্ছে ওপাশে। আমাদের বেলা হয়ে যাচ্ছে। মাছও কিনতাম, কিন্তু মাঝি বলে দিয়েছিল সাধুর আখড়াতে মাছ রান্না চলবে না। নৌকো নদী পার হলো। ওপারে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম। 5-6খানি খড়ের ঘর, নিচু চালা, ছোট নিচু দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন নিকোনো পুঁছোনো ঘরগুলি। গোবর দিয়ে ল্যাপা চওড়া উঠোন। উঠোনের মাঝখানে বাতাবি লেবু গাছে থোকা থোকা সাদা ফুল ও কুঁড়ি। মন মাতানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে। অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায়, বাতাবি লেবুতলার ছায়ায়। এরা কিন্তু রাঁধছে না। আখড়ায় আজ মৎসব, বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। সাধুর শিষ্যবর্গ মৎসবের প্রসাদ খাবে। আমাদের মাঝে গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো। বিনীতভাবে হাত দুটি জোর করে বললে, আসুন বাবা ঠাকুর। বামুনের পায়ের ধুলো পড়ল, বড্ড ভাগ্যি আমার। বললাম, আপনার আখড়াটি বেশ ভালো দেখছি। আপনাদের দয়া। আঙুল ঊর্ধ্ব দিকে তুলে বললে, আর তেনার দয়া, সেজনার দয়া। তা একটা কথা হচ্ছে, এসেছেন যখন দয়া করে, তখন রান্না বান্নার জোগাড় করে দিই। মা ঠাকুরুন তো আছেন। বললাম,
অন্য কোনো জোগাড়ের দরকার নেই, সব আছে আমার সঙ্গে। আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন, আর উনুন খুঁড়বার জন্য দয়া করে একখানা শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন। মাঝি উনুন খুঁড়ে দেবে এখন। ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে না? সাধু হেসে বললে, ওর জন্যেই কিছু ভাববেন না। পুপ্পোতার ঘরখানা নিকোনো পুছোনো আছে, ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে, কেউ রাঁধেনি সে উনুনে। কিন্তু একটা কথা বাবু। কি? হাত জোর করে বললে, চাল ডাল আমি দেব। না না, কেন আপনি দেবেন? আমাদের সঙ্গে সব আছে, আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে। সাধু দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে, কিন্তু আর কিছু বললে না। একটু পরে আমরা দলবল শুদ্ধ গাঙের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকো থেকে। সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাওয়ায়। বললে, মা ঠাকরুনদের জন্য একখানা মাদুর ঘরের মধ্যে দেবো এনে? না, আমাদের শতরঞ্জি রয়েছে। সাধু ডাকলে, হরিদাসী, ও হরিদাসী, এদিকে শুনে যাও, এনাদের জল তুলে এনে দাও। একটি 25-26 বছরের সুন্দর বউ আধ ঘোমটা দিয়ে এসে দাওয়ার নিচে দাঁড়িয়ে বললে, কি বাবা? এনাদের এখানে থাকো, যা লাগে এনে দাও। তেঁতুলতলা থেকে চালা করার শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও। মা ঠাকুরুনকে শুধু কি লাগবে? বউটি হাসি মুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে, তারপর ছুটল কাঠ আর জল আনতে। বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগলো, কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে। যেমন হাতা আনতে ভুল হয়েছে, জল রাখবার বালতি বা ঘড়া নেই, শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলার পুঁটলিতে, ইত্যাদি। আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন, বাবা, যে তাড়াতাড়ি তোমার! ওতে কি সুশৃঙ্খলে সব জিনিস গোছানো যায়? অত হড়বড়ানিতে মাথা গুলিয়ে যায় না? আমি নির্বিকারভাবে অন্যদিকে চেয়ে থাকি। ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় 2.5 সেরা পালি ভর্তি মুরকি এবং একছড়া সুপক্ষ মর্তমান কলা নিয়ে এসে বললে, বাবু, সেবা করুন। এসব আবার কেন? কেন বাবু, আমরা এতই অধম জাত যে আমাদের কোনো জিনিস নেবেন না? নিচ্ছি তো, জল নিচ্ছি, কাঠ নিচ্ছি, বাসনকোসন নিচ্ছি, তাহলে কি নিলাম না বলুন? খাবার দাবার কেন আবার? তা হোক, আমার আখড়ায় আপনাদের মতো লোক কখনো আসেনি। আমি যেতে বুনো, ভেগ নিয়ে বষ্টম হয়েছি। তেনার দয়া, কি বুঝি বলুন? আমার নাম ছিল রামনাল বুনো, আমার বাপের নাম ছিহরি বুনো। তিনি তবলদার ছিলেন, ভদ্রলোকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন। তেনার বয়স হয়েছিল অনেক, এক কম 100 বছরে মারা যায়। আমার বয়স কত বলুন দেখি বাবু? সাধুর চেহারা বেশ ভালো লেগেছিল আমার। খুব মোটা, জোয়ান, লম্বা চেহারা, প্রকাণ্ড ভুঁড়ি, অথচ অথর্বগোছের মোটা নয়, বেশ বলিষ্ঠ, কর্মকুশল হাত পা, লম্বা ধরনের খুব বড় মুখখানা, মস্ত বড় বড় জলজলে চোখ দুটো, নারদ ঋষির মতো এতখানি সাদা দাড়ি, মাথায় লম্বা চুল পিছন দিকে মেয়েদের মতো ঝুঁটি করে বাঁধা, অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি, যাত্রাদলের মহাদেবের মতো দেখতে। বললাম, কত হবে? 60-62? সাধু হেসে বললে, বিশ্বাস করবেন না, 79 বছর যাচ্ছে তেনার দয়ায়। সত্যি আশ্চর্য হবার কথা, এমন মর্দ জোয়ান পুরুষটিকে 80 বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না। মুখের চামড়া মসৃণ, অকুঞ্চিত, বালকের মতো, একটি রেখা নেই কোথাও মুখে। অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদ বাহুল্যের দরুন। অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলাম। বাবু, বিশ্বাস না হয় অম্বরপুরের কাছারির পুরনো কাগজ দেখবেন। 1301 সালে বন্যের সময় আমি কাছারিতে পেয়াদা ছিলাম। তখন আমার উঠতি বয়স, লাঠি ধরতে পারি, সরকি ধরতে পারি। তারপর এ পথে এলাম,
তেনার হুকুম হলো। তা অনেক দিন ভেক নিয়েছি, আজ 36-38 বছর হবে। বিয়ে থাও করিনি। এই আখড়া যেখানে দেখছেন, এখানে জঙ্গল ছিল। কি গহীন জঙ্গল, বাঘ থাকতো। জঙ্গল কেটে আখড়া জমাই। ভালো লাগে? বড্ড আনন্দে থাকি বাবু। শিষ্যি সেবকরা আসে, সন্ধেবেলা জোছনা ওঠে। গাছের ধারে বড় ঘরখানা হলো ঠাকুর ঘর। ওর দাওয়ায় বসে খোল করতাল বাজিয়ে হরিনাম করি। একটা কথা বাবু, পথ চলতি লোক আমার আখড়ায় এলি ফিরতে পারে না। চাল দিই, ডাল দিই, রেঁধে খাও। আমি ছোট জাত, আমাদের হাতে তো খাবা না, রান্না বান্না করো, খাও, মিটে গেল। মানুষের একটু সেবা, তা করবার ভাগ্যে কি আমার হবে? তেনার দয়া। বাবু তামাক সেবা করেন? হ্যাঁ, তবে আমার কাছে বিড়ি আছে। তামুক সে জানি, বসুন। নদীর ধারে ক্রমে বেলা পড়ল। সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব। মৎস্যবের কীর্তন শুরু হলো বাতাবি লেবুর তলায়। সাধু সব দিকে তদারক করে বেড়ায়, আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে, কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না। এ এসে বলে একটা ঘোড়া দাও, ও এসে বলে একটা ঘটি দাও। সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে। যে যা হুকুম করছে তক্ষুনি তামিল করছে। এতটুকু অহংকার নেই, সাধুগিরির দম্ভ নেই, যেন সবারই ও চাকর। অনেক লোক আখড়ার বড় উঠানে ইতস্তত রেঁধে খাচ্ছে। সবাই মৎস্যবের ভাত খাবে না বুঝলাম। একবার হরিদাসী এসে বললে, বাবা, নামযজ্ঞ শেষ হয়েছেন, কিছু মুখে দিন এবার, সকাল থেকে তো খাননি। সাধু বললে, আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও, আমার খাওয়ার জন্যই ব্যস্ত কেন? তখন বেলা 5টা হবে। আশ্চর্য হয়ে বললাম, সকাল থেকে কিছু খাননি? হরিদাসী বললে, বাবার ওই রকম, সন্ধ্যের আগে একবার খান, অন্যদিন সকালে পেঁপে খান, কলা খান, আজ তাও খাননি। আপনি কিছু মুখে না দিলে আমি খেতে বসবো না বাবা। সাধু হেসে বললে, আচ্ছা যা মা, একটু গুড় জল নিয়ে আয়। মালসাভোগ নিবেদন হয়েছে? যা, বাবুদের জন্যই একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দেখি আগে। 2খানা পাটালি বেশি করে দিয়ে আনিস। বাবুদের মালসাভোগ খেতে কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসাভোগ আমাদের সামনে নিয়ে এসে রাখলে। রান্না হচ্ছিল পাশে ঢেঁকিশালের এক কোণে। হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল, বাবু, আপনাদের রান্না নেমে গিয়েছে, কলার পাতা কেটে আনি, জায়গা করে দিই, খেতে বসুন, বেলা নেই। সে আবার চলে গেল। জিজ্ঞেস করলাম, বউটি কে? ওরা গোয়ালি, কাছেই কামদেবপুরে বাড়ি। আমাকে বড্ড ভক্তি করে, একেবারে যেন আর জন্মের মেয়ে কি মা। ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মৎস্যবের অন্নভোগ খায়, অনেকেই খায়। আমাদের খাওয়ার সময় সাধু কতবার যে এলো গেল, হাত জোর করে ঢেঁকিশালের বাইরে দাঁড়িয়ে রইল। খাওয়ার শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকলো, তখন আমরা প্রতিবাদ জানালাম। দুধ কেন আবার? হরিদাসী জানালে, এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া, খেতে কোনো আপত্তি হবার কারণ নেই। সাধু বললে, সেবা করুন বাবু, আমি ওরে বলেছিলাম বাবুদের জন্য 1.5 সের দুধ আলাদা করে ক্ষীরের মতো জাল দাও, ওদের খাওয়ার কষ্ট হবে। আহারাদির পর বেলা একেবারে গেল। অম্বরপুরের মাঠের বন্য ফুলগাছগুলোর পেছনে টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। লেবু ফুলের সুবাস ছায়াস্নিগ্ধ বাতাসকে মদির করে তুলেছে। শুকনো কষার ঝোপের গন্ধ আসছে গাঙের ধার থেকে। মেলা ফেরত যাত্রীরা আখড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রাম রওনা হচ্ছে। খেয়াঘাটে একজন যাত্রী বোঝাই নৌকো এপারের দিকে আসছে। মেলা থেকে যারা বাড়ি ফিরছে, তাদের কারো হাতে তেলে ভাজা পাঁপড়ের গোছা, কারো হাতে একটা কপি, কারো হাতে নতুন বটি। মাঝি আবার ওপারে গেল মেয়েদের নিয়ে। যাবার আগে অপরাহ্নের ছায়ায় আর একবার মেলা দেখতে চায় মেয়েরা।
আমি গেলাম না। সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না। সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, যাক, এ বছরের মতো মেলা শেষ হয়ে গেল। আবার যদি বাঁচি আসছে বছর, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। আসবেন তো বাবু? কথাটা আমার মনে পড়ে গেল। বললাম, একটা কথা, মরিঘাটের এখানে গঙ্গা সেনকে নাকি স্বপ্ন দেখেছিল। আপনি নাকি? সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ। কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে ওর সারা মুখখানায় বিস্তার লাভ করলে। কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি! যেন অতি প্রবীণ জ্ঞানবৃদ্ধ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবোধ নাতিটির প্রশ্ন শুনে। বললে, স্বপ্ন টপ্ন নয়, এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমায়, তাই রটিয়ে দিয়েছি মা গঙ্গা এই মুড়িঘাটার গাঙে আসবেন বলেছেন আমার কাছে পূর্ণিমার যোগের দিন। মন শুদ্ধ করে নাইলে এখানেই গঙ্গা। তিনি নেই কোন জায়গায়? সন্ধ্যা হবার আগেই সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকোয় উঠি, তখন ওপারের সেই বটগাছটার পিছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠেছে। এপারে চিকচিকে চখা বালির ঘাটে হাত জোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে, মা ঠাকুরনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর। ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে। দণ্ডবত হই মা, যদি বেঁচে থাকি সামনের বছর পায়ের ধুলো যেন পড়ে। দেখি আমার স্ত্রীর চোখে জল। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, মরিঘাটের মেলা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।